কমিশন তার ম্যান্ডেট অনুযায়ী বিভিন্ন সরকারি সংস্থার নথি ও তথ্য পর্যালোচনা, পরিদর্শন ও যাচাই বাছাই ভেরিফাই করাসহ স্বীকৃত গোপন উভয় ধরনের আটক কেন্দ্র পরিদর্শন করে, যার মধ্যে ছিল ডিজিএফআই ও র্যাব পরিচালিত জিআইসি ও টিএফআইসি, র্যাবের সদর দফতর ও ব্যাটালিয়ন, এনএসআই, ডিবি, সিটিটিসি, পুলিশ লাইন সহ ভুক্তভোগীদের শনাক্ত করা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা। অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় গোপন বন্দিশালার সন্ধান পাওয়া মাত্রই কমিশন তা পরিদর্শন করে সংশ্লিষ্ট স্থাপনাগুলো অপরিবর্তিত অবস্থায় রাখার নির্দেশনা প্রদান করে। কমিশন গঠনের কয়েক সপ্তাহের মধ্যেই ডিজিএফআইয়ের জিআইসি, আয়নাগর এবং র্যাব সদর দফতরের টিএফআইসি পরিদর্শন করে আলামত ধ্বংসের প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে 12ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে সংশ্লিষ্ট ভিকটিমদের উপস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের কয়েকজন সম্মানিত সদস্য এই দুইটি সহ মোট 3টি গোপন বন্দিশালা পরিদর্শন করেন। কমিশনে দাখিলকৃত 1913টি অভিযোগের মধ্য হতে একাধিকবার দায়েরকৃত 231টি অভিযোগ এবং যাচাই বাছাই অন্তে প্রাথমিক ইনকোয়ারির পর গুমের সংজ্ঞার বহির্ভূত বিবেচনায় 113টি অভিযোগ বাতিল করা হয়। ফলে মোট 1569টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে 251 জন নিখোঁজ অর্থাৎ যাদের সন্ধান এখনও পাওয়া যায়নি এবং 34 জনের গুম পরবর্তী লাশ উদ্ধার হয়। নিখোঁজদের অবস্থান নির্ধারণে কমিশন সংশ্লিষ্ট বর্তমান ও সাবেক কর্মকর্তা, সন্দেহভাজন ব্যক্তি, শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেসামরিক সাক্ষীসহ মোট 222 জনকে জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি 765 জন গুমের শিকার ও তাদের পরিবারের সদস্যদের একাধিকবার সাক্ষাৎকার নেওয়া হয়। বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বর্ডার গার্ড বাংলাদেশের সেক্টর কমান্ডারদের নিকট থেকে 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দের পর ভারত হতে বাংলাদেশে পুশ ইন করা ব্যক্তিদের তথ্য সংগ্রহ করলেও তাতে গুমের শিকার কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি। তবে 22শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে ঢাকার ধামরাইয়ের বাসিন্দা গুমের শিকার মোহাম্মদ রহমতুল্লাহকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশ ইন করার একটি নির্দিষ্ট ঘটনা কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক প্রথম দফায় 1052 জন এবং দ্বিতীয় দফায় 3285 জন বাংলাদেশি নাগরিকদের তালিকা কমিশন প্রাপ্ত হলেও তা যাচাইয়ের পর গুমের শিকার কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি। উক্ত তালিকার কিছু তথ্য অসম্পূর্ণ ও অস্পষ্ট হয় বিষয়গুলোর সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে ও হালনাগাদ তথ্য চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করা হয়েছে এবং অগ্রগতি জাতীয় মানবাধিকার কমিশনকে অবহিত করতে বলা হয়েছে। বলপূর্বক গুম সংক্রান্ত অভিযোগে গণশুনানি আয়োজনের বিষয়ে সুদীজনের পরামর্শ পাওয়া গেলেও ভিকটিম ও তাদের পরিবারের জীবন, নিরাপত্তা, মানসিক সুস্থতা এবং অনুসন্ধানের স্বার্থে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড বিবেচনায় কমিশন গোপনীয়ভাবে জবানবন্দি গ্রহণকেই ন্যায় বিচারের জন্য অধিকতর সমীচীন মনে করে। সাইলেন্স প্লিজ। কমিশনের অনুসন্ধানে দেখা যায় প্রায় 25% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ 23%। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপকভাবে গুম করেছে। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে। অভিযোগগুলোর ধরন থেকে ইহা স্পষ্ট যে গুম একটি প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত চর্চা হিসাবে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা একক ও যৌথ অভিযানে সংগঠিত হয়েছে, যা বিচ্ছিন্ন অসদাচরণের পরিবর্তে রাষ্ট্রীয় সমন্বিত কার্যক্রমের ইঙ্গিত দেয়। কমিশন অফ এনকোয়ারি অ্যাক্টের ধারা 10A অনুযায়ী
গুম সংক্রান্ত অভিযোগসমূহের মধ্য থেকে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত ও নিষ্পত্তির লক্ষ্যে 4 ধাপে কিছু অভিযোগ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের নিকট প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আনিত 2 থেকে 5 দিনের গুমের অভিযোগগুলোর তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৃথকভাবে পত্র প্রেরণ করা হয়েছে এবং আগামী 6 মাসের মধ্যে অগ্রগতি মানবাধিকার কমিশনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। নিখোঁজদের ভাগ্য নির্ধারণে কমিশন সারা দেশের বিভিন্ন জেলায় সম্ভাব্য ক্রাইম সিন, পিক আপ প্লেস, আয়নাগর ও ডাম্পিং প্লেস পরিদর্শন করেছে। মুন্সিগঞ্জে একটি বেওয়ারিশ লাশ দাফনের কবরস্থান পাওয়া গেছে, যেখানে গুমের শিকার ব্যক্তিদের দাফন করা হয়েছে বলে প্রতীয়মান হয়। কারণ সুরতহাল প্রতিবেদনে এটি প্রমাণিত যে দাফনকৃত লাশের মাথায় গুলি এবং 2 হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় ছিল। এছাড়াও বরিশালের বলেশ্বর নদীতে এবং বরগুনার পাথরঘাটায় ডাম্পিং প্লেসের সন্ধান পাওয়া গেছে। বরিশালে 2টি দেহ উত্তোলন ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে কমিশনে কাজের সূচনা করে এবং অজ্ঞাত মরদেহের ছবি ব্যবহারে আঞ্জুমানে মফিদুল ইসলামের সঙ্গে আলোচনা শুরু করে। কমিশন অজ্ঞাত ও বেওয়ারিশ মরদেহ শনাক্ত করে ডিএনএ পরীক্ষার উদ্যোগ গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে একটি ব্যাপক ডিএনএ ডাটাবেস গঠনের সুপারিশ করেছে। কমিশন গুমের ভিকটিম ও পরিবারের সদস্যদের নিয়ে প্রতিটি বিভাগে পরামর্শ সভা, 300 জনের অধিক বিচারক ও ম্যাজিস্ট্রেটদের জন্য 4টি কর্মশালা এবং বেশ কিছু প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে গুম বিষয়ক 1 ঘন্টার প্রামাণ্যচিত্র প্রকাশ করা হয়। কমিশন দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা ও কূটনীতিক মিশনের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত থেকেছে। সবাই গুমের ব্যাপকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কমিশনের কাজের প্রশংসা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন। কমিশন ইতিপূর্বে 2টি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেয়, যেখানে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। পুনরাবৃত্তি রোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে কমিশন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড রিড্রেস অর্ডিন্যান্স 2025 এবং জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025 প্রণয়নে সহায়তা করে। পরিশেষে কমিশন বাংলাদেশে বলপূর্বক গুম ও মানবাধিকারের লঙ্ঘনের অবসান ঘটাতে ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তিকরণ, আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার, সন্ত্রাসবিরোধী আইন 2009 বাতিল বা মৌলিক সংশোধন, সমাজভিত্তিক প্রতিরোধমূলক সন্ত্রাসবিরোধী নীতি প্রণয়ন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইন 2003-এর 13 ধারা বাতিল, সকল বাহিনীকে কঠোর আইনি জবাবদিহিতার আওতায় আনা, বাধ্যতামূলক মানবাধিকার প্রশিক্ষণ, ভুক্তভোগী কেন্দ্রিক ন্যায় বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং সত্য, স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসাবে আয়নাগরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে। ধন্যবাদান্তে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি সদস্যবৃন্দ। এটা ক্লোজারটা পাইনি। এটা আগেই আমরা বলছি আগের বিভিন্ন প্রেস কনফারেন্সে, সার্চ ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন, নট অফ এনকোয়ারি। এটা পুলিশের দায়িত্ব খুঁজে বের করা। তারপরেও যেহেতু এটা আমরা তদন্ত করছি, অনুসন্ধান, যেহেতু ইনকোয়ারি আমরা করেছি, আমরা চেষ্টা করেছি টু ফাইন্ড আউট দ্য হোয়ারঅ্যাবাউটস অফ দ্য ভিকটিমস, ইভেন টু ফাইন্ড আউট দ্য রিমেইনস অফ দ্য ভিকটিমস, দেহাবশেষ পাওয়া যায় কিনা, কিন্তু আমরা পাইনি। এখন এটা আইসিটির ইনভেস্টিগেটিং টিম ওরা ইনভেস্টিগেট করলে সেগুলো হয়তো পাওয়া যেতে পারে বা ক্লোজার আমরা জানতে পারি। ইট রিকোয়ার্স অ্যান ইনডেপথ ইনভেস্টিগেশন ইন্টু দিস ম্যাটার্স অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। আমরা এখনও নিখোঁজ, কোনো সন্ধান পাইনি। জি জি। গণতন্ত্রহীনতার সাথে গুম হওয়ার আপনারা কোনো সম্পর্ক পেয়েছেন কিনা? কারণ বিগত আওয়ামী লীগের 3টে টেনিউর ছিল, আর 2008 থেকে 14 থেকে 18, 18 থেকে 24, এই 3টার সময় গুমের কি একই ধরনের প্যাটার্নটা? হ্যাঁ, এটা লিঙ্ক তো পাওয়া যাচ্ছে, অবভিয়াস লিঙ্ক, বিকজ দ্য ইমিডিয়েট past Prime Minister wanted to cling to power at any cost, even by resorting to enforced disappearance on a massive scale. That is quite obvious. That cannot be denied. Yes. আমার একটা প্রশ্ন আছে, আমার নাম
ডেইলি সানাস এখানে একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে যে প্রায় 25% গুমের সঙ্গে র‍্যাব জড়িত, এরপর পুলিশের 23%, এরপর বলছে যে ডিবি ও সিটিডি সিডিজিএফ এনএসআই ব্যাপক হারে গুম করেছে। পুলিশ ডিবি এবং সিটিডি এটাও তো পুলিশের পার্ট। না, পুলিশের পাশ হলেও তো এটা স্পেশালাইজড ফোর্স তো, তাই না? পুলিশের পার্ট তো, হ্যাঁ, র্যাবও তো পুলিশের পার্ট, যদিও র্যাবের কমান্ডিং অফিসার আর্মির একজন লেফটেন্যান্ট কর্নেল থাকে। 23% পুলিশের কথা বললেন, এরা কি থানা পুলিশ নাকি? একটু স্পষ্ট। না, ওটা থানা পুলিশ মিন করে, থানা পুলিশ, মানে অর্ডিনারি পুলিশ। হ্যাঁ থানা পুলিশ। আমরা তো র্যাবকে তো আমরা সিঙ্গল আউট করে নিছি, তারপর আপনার এই যে ডিবিকে সিঙ্গল আউট করছি, সিটিটিসে সিঙ্গল আউট করছি। পুলিশ মিনস এখানে থানা পুলিশ। ইয়েস। 2008 সালে যে ইলেকশনটা হলো, সেখানে আমরা দেখেছিলাম ওই ইলেকশনের ইশতেহারে আওয়ামী লীগ বা অন্য সবগুলো দলের যে ইশতেহারটা ছিল, সেখানে একটা ছিল যে তারা এই বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড সেটা বন্ধ করবে। 2008 ইলেকশনের ইশতেহার, হ্যাঁ, ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল। হ্যাঁ হ্যাঁ। 2013-তে যখন তারা ম্যানিফেস্টোটা করলো আবার, বা 14 ইলেকশনের আগে, তখন কিন্তু আবার সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অংশটা ছিল না। আমরা যে প্যাটার্নটা খেয়াল করছি 2013 সালের দিকে আমরা দেখছি যে লাশ বেশি পাওয়া যায় 2013 সাল পর্যন্ত আমাদের যে প্যাটার্নটা। এরপরে আবার কিছুদিন ক্রস ফায়ার হয়, আবার কিছু লেখালেখি হয়, আবার কিছুদিন গুম হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই প্যাটার্নটা আসলে আপনারা কি পেয়েছেন ইশতেহার? আর দ্বিতীয় কথা হচ্ছে যে সামনে ইলেকশন, আপনারা পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে কিছু বলবেন কিনা যে তারা তাদের ইশতেহারে বা তারা জনগণের জন্য এই বিষয়টাতে আসলে কি বলবে? আলটিমেটলি এটাতে তো তাদের জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে, যদি আমি হিসাব করি, মানে পলিটিশিয়ানদের জীবনই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে। আর এই যে 251 জনের মধ্যে এদের পরিচয়টা কি, এদের পিসিবিআর থেকে এদের মধ্যে কি পলিটিশিয়ান কতজন বা অন্যান্য মানে এরা আসলে কি ধরনের? না, বেশিরভাগই তো ছিল যে 251 জন নিখোঁজ, দে আর দ্য পলিটিক্যাল অপোনেন্টস অফ দি দেন রেজিম। তখনকার যে রেজিম, তার পলিটিক্যাল অপোনেন্টস বা পলিটিক্যাল মানে ডিসিডেন্টস, মেইনলি এগুলোকে বিএনপির লোকজন পাওয়া গেছে এবং জামায়াতে ইসলামের বা ওদের অঙ্গ সংগঠনগুলো পাওয়া গেছে। আর আপনারা দেখবেন আরেকটা প্যাটার্ন দেখবেন, প্রতিটা জেনারেল ইলেকশনের আগে 6 মাস 1 বছর আগ থেকে আমরা গুম ম্যাসিভ স্কেলে শুরু হয়েছে। 2014 আগে 2013-তে, 2018 আগে 2017-তে, এবং 2024-এর আগে হলো 2022-23-এ ম্যাসিভ স্কেলে। এটা আমরা প্যাটার্নটা পেয়েছি ইন কোর্স অফ আওয়ার ইনকোয়ারি। ক্লিয়ার? না, ওইটা আমাদের কিছু বলার নাই। না, আমাদের কোনো বার্তা নাই, কারণ আমরা তো পলিটিশিয়ানস না, কথা বুঝছেন। আমরা তো এটা কমিশন অফ এনকোয়ারি, আমরা আপনার নিউট্রালি, ইম্পার্শিয়ালি অ্যান্ড ইন অ্যান আনবায়াসড ম্যানার আমরা করার চেষ্টা করেছি, তাই না? এবং এখানে আমার একটা জিনিস খেয়াল রাখবেন, all our findings and observations are based on hard evidence. আমাদের রিপোর্টের, যেটা আমরা কালকে আমরা হ্যান্ড ওভার করলাম টু দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট, ওইটার প্রত্যেকটা চ্যাপ্টার প্রতিদিন আমরা আপলোড করব আমাদের ওয়েবসাইটে, এবং কয়েকদিনের ভিতরেই এন্টায়ার রিপোর্টটা আমরা আপলোড করব। সুতরাং আপনারা সব প্রশ্নের জবাব সেখানে পেয়ে যাবেন, হোপফুলি। আমরা তো বলছি প্রত্যেক বাহিনী কম বেশি করেছে। আমরা অন দ্য স্পট অর্ডার দিয়ে আসছি, এবং এসে পরের দিয়ে আমরা লিখিতভাবে বলে আসছি, আমাদের মানে অর্ডার দেওয়ার পর থেকে ওরা ডিস্ট্রাকশন করে নাই। ক্লিয়ার? এবং ইনিশিয়ালি আমাদের ইনকোয়ারির কাজটা বেশ চ্যালেঞ্জিং ছিল, অনেক অডস ছিল, চ্যালেঞ্জেস ছিল এবং অ্যাডভার্স সিচুয়েশনস ছিল, শেষের দিকে আর এগুলো থাকে নাই। ওইটা আলটিমেটলি মানে all the forces cooperate with this commission meaningfully. না, আলামত ধ্বংস করছে, কিন্তু যা করছে তো করছেই, যাতে আর ফার্দার ধ্বংস না করে, ফার্দার যাতে এভিডেন্সের ডিস্ট্রাকশন না হয়, সেই জন্য আমরা অন দ্য স্পট ডাইরেকশন দিয়েছি, এবং তারা ওইটা ডাইরেকশন মানছে। পরবর্তীকালে আমরা ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে বলে দিছি যে আর যেন ফার্দার না হয়, এভিডেন্স ডিস্ট্রাকশন যেন ফার্দার না হয়, এটা বলে দিছি। এবং আমরা এটাও বলে দিছি যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স ইজ ইটসেলফ এ ক্রিমিনাল লায়াবিলিটি। এটা সব বাহিনী কম বেশি করছে আর কি, কম বেশি সব বাহিনী করছে। আচ্ছা, এটা একটু জবাব দিয়ে দিই। তার একটা সম্পৃক্ততা ছিল যে আপনার আলামত নষ্টের ব্যাপারে বা ক্ষেত্রে, সেই বিষয়ে আপনাদের সুপারিশ ছিল কিনা, তার বর্তমান অবস্থান কিংবা এই বিষয়গুলো নিয়ে আপনাদের? না, ওইটা তো আলটিমেটলি তো এটা তো গভর্নমেন্ট, আলটিমেটলি তো রিফর্মস লাগবে। আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে প্রত্যেকটা রিফর্মস লাগবে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কী করে, আপনার ইন্টারনাল পলিটিক্সে তারা মানে নাক গলায়। কেন নাক গলায়? ওইটা পার্ট ইন পাওয়ার চায় বলে, এবং ওদের তো মিসইউজ করা হয়েছে, কথা বুঝছেন? আপনার গোয়েন্দা সংস্থাকে মিসইউজ করা হয়েছে। এবং এস আলমের পক্ষে আপনার
ডিজিএফআই গিয়ে ব্যাংক দখল করছে, ইসলামী ব্যাংক, এটা কি ডিজিএফআইয়ের কাজ ছিল? বা কোনো মিডিয়া হাউস দখল করা, এটা কি ডিজিএফআইয়ের কাজ বা কোনো গোয়েন্দা সংস্থার কাজ? তো ডিজিএফআইকে বা কোনো গোয়েন্দা সংস্থাকে মিসইউজ করা হয়েছিল। এটা ওভার দ্য ইয়ার্স বাই দ্য সাকসেসিভ গভর্নমেন্টস অ্যান্ড বাই দ্য ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ইন পার্টিকুলার, সবাই করছে কম বেশি, কিন্তু ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট বেশি করেছে, কথা বুঝছেন? এটা খেয়াল রাখতে হবে। ছিল যারা এই আলামতটা নষ্ট করলো তাদের বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা কি নেবে শুনেন, সেই ব্যবস্থা নেবে আপনার আইসিটির যে ইনভেস্টিগেটিং টিম, তারা যখন চার্জশিট দিবে তখন বলে দিবে। এবং আইসিটি অ্যাক্টে বলাই আছে যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স ইজ ইটসেলফ এ ক্রাইম, কথা বুঝছেন? সুতরাং সেই অনুযায়ী যখন চার্জশিট দিবে, আমাদের কাছে তো চার্জশিট দেওয়া না, ইটস এ ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। হ্যাঁ, দিস কমিশন ইজ নাইদার প্রসিকিউটিং এজেন্সি নর ইনভেস্টিগেটিং এজেন্সি। চার্জশিট দেওয়া না দেওয়া, ফাইনাল রিপোর্ট দেওয়া না দেওয়া এই কমিশনের কাজ না, এটা হলো আপনার আইসিটির ইনভেস্টিগেটিং টিমের কাজ, কথা বুঝছেন? ক্লিয়ার হয়েছে এখন? বিগত আমলে আমরা গুমের নিউজ করতে গিয়ে আমরা যখন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর কাছে গিয়েছি, তাদের একটা যুক্তি সবারই ছিল, তাদের কাছে টুল নাই, বিশেষ করে কিছু অপরাধ মোকাবেলা হয়েছে, উগ্রবাদ বা এই ধরনের আদর্শিক বিষয়ে, যে তারা বলছে যে তাদের কাছে পর্যাপ্ত আইনি টুল নাই। তো এই বিষয়টাতে আসলে আপনারা কি দেখেছেন এবং আপনাদের কোনো পরামর্শ বা সুপারিশ? আমরা তো শুনেন, আমাদের রিপোর্টে পাবেন, আমি বললাম তো কয়েকদিনের ভিতরে 3-4 দিনের ভিতরে আপলোডেড হয়ে যাবে এন্টায়ার রিপোর্টটা, সেখানে সুপারিশ করেছি। আমাদের ইন্টারিম রিপোর্টসও করছি, প্রথমটা সেকেন্ডটা এইটা তো করেছি আমরা, ইন এক্সটেন্সও করেছি, এক্সস্টিভলি করেছি। কোন আইনের কী সুপারিশ লাগবে, আমার এখানে কিছু ইন্ডিকেশনও দেওয়া আছে, দেখেন শেষের দিকে, আমার এখানে শেষের দিকে দেওয়া আছে ইন্ডিকেশন, এই দেখেন, এই যে লাস্ট প্যারাগ্রাফ আমি আবার পড়তেছি। বাই ওয়ে অফ রিক্যাপিচুলেশন, কমিশন ইতোপূর্বে 2টি অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে জমা দেয়, সেখানে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। পুনরাবৃত্তি রোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে কমিশন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড রিড্রেস অর্ডিন্যান্স 2025 এবং জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025 প্রণয়নে সহায়তা করে আমরা সরকারকে সহযোগিতা করেছি। পরিশেষে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কমিশন বাংলাদেশে বলপূর্বক গুম ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তকরণ, আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার, সন্ত্রাসবিরোধী আইন 2009 বাতিল বা মৌলিক সংশোধন, সমাজভিত্তিক, এগুলো খেয়াল করেন, সমাজভিত্তিক প্রতিরোধমূলক সন্ত্রাসবিরোধী নীতি প্রণয়ন। সন্ত্রাসীরা আছে তো আমাদের সমাজে, এটা তো দ্যাট ক্যানট বি ডিনাইড। আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স 2013 দ্বারা বাতিল, সকল বাহিনীকে কঠোর আইনি জবাবদিহির আওতায় আনা, বাধ্যতামূলক মানবাধিকার প্রশিক্ষণ, ভুক্তভোগী কেন্দ্রিক ন্যায় বিচার ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং সত্য, স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসাবে আয়নাগরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে। we have made a set of recommendations in order to reform the police, the intelligence agencies and other forces. সবগুলো বাহিনী তো আয়নাঘরের সবগুলোর অ্যাড্রেস চেয়েছিলেন, সব প্রশাসনের পক্ষ থেকে সেই অ্যাড্রেসগুলো পেয়েছেন কিনা, সবাইকে আপনাদের সহযোগিতা করেছে কিনা? আরেকটা আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনারা বলছেন যে আপনারা গত 1 বছর কাজ করেছেন গুম নিয়ে, সেই 1 বছর মানবাধিকার কমিশন বাংলাদেশে ছিল না, মানবাধিকার কমিশন যে বাংলাদেশে নেই, সেই ব্যাপারে আপনাদের সরকারের না, ওটা তো কালকেও তো বলে আসছি আমরা, কালকেও আসছে তো, মিডিয়াতে আসছে, কালকেও তো আমরা চিফ অ্যাডভাইজার সাহেবকে বলে আসছি। কারণ হলো আমাদের কিছু ফাইল চলে যাবে সেখানে, মানে বাই অপারেশন অফ ল, সাম অফ দ্য কমপ্লেন্টস উইল স্ট্যান্ড ট্রান্সফার টু দ্য NHRC বাই অপারেশন অফ ল। তো NHRC তো এখন ইনইফেক্টিভ, 1 বছর 3 মাস হয়ে গেছে নাই। তো কালকেও আমরা তাগদা দিছি এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে আপনার কমিশনটা ফর্মড হয়, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটা ফর্ম হয়। এখন দেখা যাক কী হয়। আপনার ইলেকশন হবে না আগে না, ওটা তো সরকার বলতে পারবে, তো আমাদের কাজ না তো এটা। সুপারিশটা বলছি আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এখানে তো মানবাধিকার রক্ষার তো আর কোনো ইয়ে থাকলো না, অর্গানাইজেশন থাকলো না, কোনো ইনস্টিটিউশন থাকলো না, কারণ এইটার শেষ হলো 15 তারিখ। উই হ্যাভ অলরেডি হ্যান্ডেড ওভার ফাইনাল রিপোর্ট টু দ্য হেড অফ দ্য কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট। আমাদের 15 তারিখ শেষ করে র্যাপ আপ করতে হবে, আমাদের কিছু সময়ের দরকার। সেখানে NHRC নাই, এখন তো এটা ভ্যাকুয়াম হয়ে গেছে, তখন কী করবে? এখন যদি ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হয়, কোর্ট ছাড়া তো কোথাও জায়গা নাই, আর কোর্ট একা পারবেও না। চিন্তা করেন, 18 কোটি মানুষের জন্য প্রায় 45 লক্ষ মামলা পেন্ডিং, এটা কি সম্ভব? চিন্তা করে, মাত্র 2000 আপনার কর্মকর্তা,
মানে বিচারিক কর্মকর্তা বা বিচারক, 2000 বিচারকের জন্য 45 লক্ষ পেন্ডিং কেসেস হ্যান্ডেল করা কত টাফ জব চিন্তা করেন। আর আমাদের কাজটা ছিল তো খুবই স্টিপেন্ডাস জব, যে থ্যাংক গড উই হ্যাভ সাকসিডেড ইন কমপ্লিটিং আর অ্যাসাইনমেন্ট সাকসেসফুলি টু দ্য বেস্ট অফ আর এবিলিটি অ্যান্ড সিনসিয়ারিটি। স্যার একটা বিষয় জানার ছিল যে আয়নাঘরে সব অ্যাড্রেস পেয়েছেন আপনারা? কি আয়নাঘরে বাংলাদেশে কতগুলো আয়নাঘর আছে, কোন আইনশৃঙ্খলা বাহিনীর কয়টা আয়নাঘর আছে, সব না, এগুলা এক্স্যাক্ট ফিগার বলা তো কঠিন। আপনাদের সহযোগিতা করেছে কিনা? না, মোটামুটি তো সহযোগিতা মোটামুটি পেয়েছে, এটা আমি আগেই বলছি। ইনিশিয়ালি কিছু ছিল, চ্যালেঞ্জেস ছিল, তো শেষের দিকে এসে আমাদের কোনো চ্যালেঞ্জেস নাই। আবার ওনারা করেছে, কিন্তু ফ্র্যাঙ্কলি বললাম। আর একটা জিনিস হলো, শুনেন, এটা বলি, এটা একটা মিসকনসেপশন আছে। হ্যাঁ, আপনার এই যে র্যাবের আপনার 15টা কিন্তু ব্যাটালিয়ন আছে বাংলাদেশে, আপনারা জানেন। অ্যান্ড ইচ ব্যাটালিয়ন ইজ হেডেড either by an army officer or by an air force officer or by a naval officer. তো হ্যাঁ, আবার পুলিশ অফিসারও থাকে। তো নর্মালি আর্মির থাকে আপনার লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের অফিসাররা থাকে, কথা বুঝছেন। এখন আমাদের সাজেশন হলো, এবং এটা রিকমেন্ডেশনও ছিল আমাদের ফার্স্ট ইন্টারিম রিপোর্টে, বাই দ্য ইন্ডাকশন of armed forces personnel into RAB, their professionalism and efficiency have been greatly compromised. Secondly, most of them have been found to be involved in enforced disappearance and extortion. এই জন্য ওদেরকে উইথড্র করতে হবে। তাদের কাজ না আপনার সন্ত্রাসী ধরা, চোর ডাকাত ধরা, ঠিক না? তাদের কাজ হলো ক্যান্টনমেন্টে থাকবে, সেখানে প্রশিক্ষণ নেবে, যুদ্ধের জন্য তারা প্রস্তুত হবে, এবং আপনার নিউ টেকনিক্স অফ ওয়ারফেয়ার এগুলো তারা রপ্ত করবে দেশে বিদেশে ট্রেনিং নিয়ে। এবং অ্যাজ পার দ্য পুলিশ অ্যাক্ট, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য পুলিশ টু মেনটেন ল অ্যান্ড অর্ডার ইন দ্য কান্ট্রি। পুলিশের কাজ হলো দেশের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষা করা। প্রয়োজন বোধে পুলিশের মধ্য থেকে যারা এফিশিয়েন্ট পুলিশ অফিসার, তাদেরকে নিয়ে এলিট ফোর্স করা যেতে পারে। ওইটা আমরা কালকেও বলে আসছি চিফ অ্যাডভাইজার সাহেবকে আমরা। কোন বাহিনীর কয়টা আয়নাঘর আছে? না, এটা তো বলা মুশকিল, বলেন। এখানে আমরা কমিশন স্যার হ্যাঁ, বলেন। উত্তর দিতে দিবেন, আগে না দিতে দিলে হ্যাঁ, প্রশ্ন করলে তো হবে না। হ্যাঁ, আগে উত্তর দেওয়া হোক। আচ্ছা, বলেন সাজেশন। আপনারা বলছেন এখানে পুলিশ আর র্যাব 25 আর 23%, কিন্তু তারা কি শুধু তুলে নিয়ে গেছিল না, তাদের কাস্টডিতে ছিল এই যে আপনার যারা গুম হয়েছে, এটা কি অন্য কোনো বাহিনী কি গুম করে রেখেছিল নাকি তারাই গুম করে রেখেছিল? শুনেন, কোনো অপারেশনে দেখা যাচ্ছে আপনার একটা সিঙ্গল ফোর্স করছে অপারেশন, আর কোনো অপারেশন দেখছি আমরা সেগমেন্টেড, একটা অপারেশনের 2টা সেগমেন্ট। যেমন ধরেন হোম্মাম কাদের চৌধুরীকে এটা তুলে নিয়ে আসছে ডিবি, পরে ওরা হস্তান্তর করছে ডিজিএফআইয়ের কাছে। এটা হলো সেগমেন্ট, একটা অপারেশন 2টা সেগমেন্ট। One segment was performed by the DB police and the other segment was performed by the DGFI. আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিঙ্গল অপারেশন ছিল, কথা বলছি, সেইভাবে আমরা এটা বলছি। স্যার, গুমের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারা তো নটোরিয়াস ছিল, এটা আমরা দেখেছি, এবং আপনাদের আমার নাম আবু সুফিয়ান, আমি আমার দেশ পত্রিকায় কাজ করি। আচ্ছা, আমার দেশে তো আপনাদের সুপারিশ আছে যে তাদেরকে বিলুপ্ত করা। তো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতোই ডিজিএফআই নটোরিয়াস ছিল, এবং কোনো ক্ষেত্রে অনেক বেশি নটোরিয়াস ছিল। সুস্পষ্ট তাদের ব্যাপারে আপনাদের কি সুপারিশ? শুনেন, আমরা বলছি, শুনেন, ডিজিএফআই থাকতে হবে, ইটস এন ইন্টেলিজেন্স এজেন্সি, থাকতে হবে। হ্যাঁ, কিন্তু এটা রিফর্মস লাগবে, এবং ওদের যে এসওপি আছে আপনার, বা যে গ্রিন বুক, ওইটাও চেঞ্জ করতে হবে। আমরা সাজেস্ট করছি যাতে ডিজিএফআই এনএসএ ওদের রিফর্মস করা হয়, ওরা যাতে তাদের কাজ ছেড়ে যাতে অন্য কাজ না করে, ব্যাংক দখল না করে, মিডিয়া হাউস দখল না করে, ইন্টারনেট পলিটিক্সে যাতে আপনার নাক না গলায়, ওইগুলো করতে হবে। তার জন্য স্ট্রং পলিটিক্যাল উইল লাগবে, কথা বুঝছেন। এখন নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট আসলে বোঝা যাবে কী অবস্থা। এই গভর্নমেন্ট তো নন পলিটিক্যাল গভর্নমেন্ট, নন পলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্ট, তার জন্য কিন্তু স্ট্রং পলিটিক্যাল উইল লাগবে। আপনি কি এখনকার পলিটিশিয়ানদের মধ্যে সেই উইল দেখতে পাচ্ছেন? ওই সম্পর্কে আমি মানে আই হ্যাভ নো কমেন্ট, এটা আপনারাই দেখতে পারবেন, আপনারাই দেখতে পারবেন। ওনার প্রশ্নের উত্তরটা দিই। আমরা কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে সারা দেশের প্রায় 40টার মতো ডিটেনশন সেন্টার আমরা উদ্ধার করেছি, ভিজিট করেছি। ডিটেনশন সেন্টার বলছি, সেল বলি নাই, কিন্তু সেল কি অসংখ্য, ঠিক আছে। সেখানে র্যাবের সবচেয়ে বেশি, র্যাবেরই আমরা ধরেন যে প্রায় 22 থেকে 23টার মতো ডিটেনশন সেন্টার ডিজিএফআই, এনএসআই, সিটিডিসি, ডিবি সবগুলোর ক্ষেত্রে। এখানে শুধু ব্যাটালিয়ন হেডকোয়ার্টার বাদেও আপনার যে ব্যাটালিয়নের সিপিসি গুলো আছে সেগুলোতেও আমরা গেছি, যেখানে এই ডিটেনশন সেন্টার পাওয়া গেছে, এবং সেখানে আলামত ধ্বংস। আরেকটা প্রশ্ন করেছিলেন যে আলামত ধ্বংস, সবচেয়ে বেশি আলামত ধ্বংস করেছে বাহিনী হিসাবে র্যাব।
আর একটা প্রশ্ন দিবার না, একটা প্রশ্ন। আচ্ছা দাঁড়ান, উনি অনেকক্ষণ বলতে চাচ্ছেন, বসে ছিলই তো, এটা দ্যাট গোজ উইদাউট সেইং। দেখেন না, মানে আমরা কালকে আমরা কি বলছি, আজকে তো মিডিয়াতে আসছে কারা কারা হুকুম কারা দিত, দেখছেন তো আপনারা। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এটা একটা মিসকনসেপশন আছে, সেটা হলো এই, যখন আর্মির কোনো অফিসার র্যাবে এসে কাজ করে কমান্ডিং অফিসার, তখন আর্মির কমান্ডের বাইরে থাকে। সেই জন্য আপনার আর্মি কিন্তু কোনো পিউনিটিভ অ্যাকশন নিতে পারে না। আর এবার এটা খেয়াল রাখতে হবে যে আপনার ডিজিএফআই ইজ ডাইরেক্টলি আনসারেবল টু দ্য ডিফেন্স মিনিস্টার। তো আমাদের দেশে প্রাইম মিনিস্টার থাকে ডিফেন্স মিনিস্ট্রির চার্জে, উনি হি অর শি ইজ অলসো এ ডিফেন্স মিনিস্টার। সুতরাং আপনার আর্মির কমান্ড কিছু করতে পারে না, যেহেতু আর্মির কমান্ডের বাইরে তারা কাজ করতেছে। ঠিক তাদের এয়ারফোর্সের কমান্ডের বাইরে যারা এয়ারফোর্সের লোকজন ছিল রেবে বা ডিজিএফআইতে বা এনএসআইতে, কথা বুঝতে পারছেন? স্যার আর্মি কমান্ড কি এই সব বিষয়ে কোনোভাবে অবগত ছিল না? না, অবগত হাইকমান্ড, আর্মির হাইকমান্ড অবগত থাকার মানে কারণ আছে, ছিল, না থাকার সুযোগ নাই, কিন্তু অ্যাকশন নিতে পারতো না ওরা। যখন বাইরে হ্যাঁ, এই জন্য আমরা বলছি আর্মি অ্যাজ এ ফোর্স ওয়াজ নট ইনভলভ ইন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। ফোর্স হিসেবে ইনভলভ ছিল না, কিন্তু আর্মির যেসব অফিসার বা এয়ারফোর্সের যেসব অফিসার বা নেভির যেসব অফিসার ডেপুটেশনে ছিল র্যাবে, এনএসআইতে, ডিজিএফআইতে, most of them have been found to be involved in enforced disappearance and extortion. সেজন্য আমরা বলেছি যে সমস্ত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আর্ম ফোর্সকে উজ্জ্ব করার জন্য। ঠিক আছে, এই তো শেষ, লাস্ট প্রশ্ন শেষ করেন। যেখানে গুম করা হয়েছে, এখানে বলেশ্বর নদীর কথা বলা হয়েছে, পাথরঘাটার ডাম্পিং স্টেশনের কথা বলা হয়েছে, এরকম কি কোনো সংখ্যা পাওয়া গেছে কিনা? আমি স্টার নিউজে কাজ করে, আমাদের একটি গুমচর নামে প্রতিবেদন করা হয়েছিল, সেখানে এটার ব্যাপারটা এসেছে, কোনো সংখ্যা? এইটা উত্তর উনি দেবে, উনি গেছিল সেখানে, আমি যাই নাই, উনি উত্তর দেবে। প্রথম হচ্ছে যে সারা দেশেই কিন্তু এই ধরনের ব্যবস্থা ছিল। বলেশ্বর নদীর কথা বলা হয়েছে, আপনারা তো ওইটার একটা ডকুমেন্টারি ফিল্মই করেছেন এবং সেখানে আপনারা সাক্ষী সাবুত সব কিছুই এনেছেন। আমরা দেখেছি মুন্সিগঞ্জে লাশ ভেসে গেছে, বিশেষ করে ধরেন অনেক লাশ ওখানে মানে ভাসা লাশ উদ্ধার করে দাফন করা হয়েছে ওই এলাকায় কবরস্থানে। এমন একটা ঘটনা আছে যে 3টা লাশ পাওয়া গেল, তার একটা লাশকে আইডেন্টিফাই করা গেছে, অর্থাৎ সেটা যুব দলের একটা ছেলে ঢাকার। আর ঠিক একই রকম বুলেট ইনজুর দুজনের লাশ, তাদের কিন্তু চিহ্নিত করা যায়নি, তাদের দাফন ওখানেই করা হয়েছে। তারপর খুলনা এলাকায় আপনার রূপসা নদীর মানে ভাটিতে এই ধরনের ঘটনা অনেকগুলো আছে। তো আবার অনেক লাশ ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। এগুলোর জন্য আমরা গতকালকে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করে এসেছি যে সরকারের তরফ থেকে এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য, অর্থাৎ ভিকটিম পরিবারের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা এবং ভবিষ্যতে যাতে ওইখানে যাদের দাফন করা হয়েছে যে সন্দেহজনক স্পটগুলো আছে সেইটার সাথে ম্যাচিং করে কিনা, অর্থাৎ একটা ইনডেপথ ইনভেস্টিগেশন দরকার, যেটাকে বলে ডিএনএ টেস্ট করে যে ইনভেস্টিগেশনটা হয়, ফরেনসিক ইনভেস্টিগেশন। এটা একটা বলেছি। আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে জাদুঘর হচ্ছে, কয়েকটা জায়গা আছে যে জায়গাগুলি সংরক্ষণ করা জরুরি। তারা সরকার বলেছেন যে এই বিষয়গুলো তারা পদক্ষেপ নেবেন। আর সর্বশেষ একটা কথা বলবো, যেটা জিজ্ঞেস করা হচ্ছিল যে আমাদের এই কার্যক্রম এত বড় একটা কাজ শেষ করলাম আমরা, মানবতা বিরোধী অপরাধের একটা বড় অংশ, তো আমাদের দিক থেকে রাজনৈতিক দলের প্রতি কোনো আহ্বান আছে কিনা? একজন নাগরিক হিসাবে অবশ্যই একটা আহ্বান থাকবে যাতে এই ধরনের ঘটনা কোনোভাবে না ঘটে। ভবিষ্যতে অন্ততপক্ষে একটি ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হন যে আইন বহির্ভূত, বিচার বহির্ভূত কোনো ঘটনা ঘটবে না, গুমকে কেউ প্রশ্রয় দিবে না, এবং গুম সংক্রান্ত যে আইন আছে এই আইনটার প্রয়োগ বাস্তবায়ন আমরা দেখতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার। মতুজা তোমার প্রশ্নের উত্তর দিলাম আর কি।